কই, ওদের ডাক শুনছি না কেন? ভিকির প্রশ্ন। পানিতে নিচে নামলে শুনতে পাবে, রানা জবাব দিল। কয়েক মাইল দূর থেকেও শুনতে পাবে। ইঞ্জিন নিউট্রালে দেয়া, অলস ভঙ্গিতে ঢেউয়ের মধ্যে ওঠানামা করছে বোট। 200 গজ দূরে অলস ভঙ্গিতে মিছিল করে উত্তরে চলেছে হামব্যাক তিমির একটা দল। ধাড়ি, বুড়ো, বাচ্চা, মাদি, মর্দা সবই আছে। বিশাল মাথার ফুটো দিয়ে ফোয়ারার মতো উপরে ছুঁড়ে দিচ্ছে পানি। উষ্ণ বাতাসে ওদের নিঃশ্বাসের সঙ্গে বেরোনো পানির কণা হালকা কুয়াশা সৃষ্টি করেছে। মস্ত লেজ উপরে তুলে ঝপাং করে ফেলছে পানিতে। একটু পরপর লেজ তুলে পানিতে বাড়ি মেরে কিসের যেন ইঙ্গিত দিয়ে তলিয়ে যাচ্ছে কোনো কোনোটা। কয়েক মিনিট পর কিছু দূরে আবার ভেসে উঠছে, তবে ঝাঁক থেকে সরছে না। ভিকি, এসো। বোটের পেছন দিক থেকে কেরির ডাক শোনা গেল। হার্নেস পরানো শিখবে না? শিখবো, আসছি। 3টে লায়নকে হার্নেস পরিয়েছে কেরি। প্রতিটি হার্নেসের সঙ্গে একটি করে ভিডিও ক্যামেরা লাগানো, লেন্সের মুখ সামনের দিকে। চতুর্থ হার্নেসটা ভিকির হাতে তুলে দিল কেরি। নাও, রিটিকে তুমি পরাও। লায়নের কাঁধে কিভাবে হার্নেস পরাতে হয় দেখিয়ে দিল ও। ফ্লিপারের পেছনে পেটের নিচ দিয়ে ঘুরিয়ে এনে পিঠের ওপর লাগাতে হয় বাকল। লায়নটার মসৃণ দেহে চামড়ার ফিতেটা পরালো ভিকি। বরফের মতো ঠান্ডা নাক দিয়ে ওকে আদর করে গুঁতো মারছে প্রাণীটা। লম্বা গোঁফের সুরসুরি লাগছে ভিকির গায়ে। হার্নেস পরানো হয়ে গেলে ক্যামেরা আটকে দিল কেরি। ব্রিজের দিকে তাকিয়ে রানাকে বলল, হয়ে গেছে আমাদের। চিন্তিত চোখে সাগরের দিকে তাকিয়ে আছে রানা। ওপর থেকে দেখে সবই শান্ত ও স্বাভাবিক লাগছে, কিন্তু ওই শান্ত পানির নিচেই রয়েছে ভয়ঙ্কর একটা কিছু। ঠলোর কথা ভাবছে ও। কি হতে পারে ওটা? এই মুহূর্তে সি লায়নগুলোকে নামাতে অস্বস্তি বোধ করছে। আজই নামাতে চান? দ্বিতীয়বার কেরিকে জিজ্ঞেস করলো ও। আবারও ভেবে দেখুন, হাতে এখনো 3 মাস সময় আছে আপনার। তা আছে, তবে সব সময় তিমির দেখা মিলবে না। বেশ, যা ভালো বোঝেন। ভিককে বোট চালাতে বলল রানা। তিমিগুলোর আগে চলে যান। ফ্লাইং ব্রিজের দিকে তাকিয়ে ব্রিগের উদ্দেশ্যে বলল কেরি। পেছন থেকে সাঁতরে গিয়ে ওদের ধরা কঠিন হবে লায়নগুলোর জন্যে। বোট চলতে শুরু করেছে। ইঞ্জিনের শব্দে ভড়কে গেলে আর স্বাভাবিক আচরণ করবে না তিমিগুলো, তাই যতটা সম্ভব দূর দিয়ে এগোলো বিগ। সাগর শান্ত, তিমিগুলোকে দৃষ্টিসীমায় রাখতে অসুবিধে হচ্ছে না। 1 মাইল দূর থেকেও ফোয়ারা আর লেজের ওঠানামা দেখা যায়। তিমিগুলোর 500 গজ সামনে গিয়ে থামলো বিগ। বোটের পেছনে সারি দিয়ে পাশাপাশি বসে রয়েছে 4টে সি লায়ন। প্রতিটি লায়নের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলল কেরি। হাত নেড়ে বোঝালো কি করতে হবে। সবকটা ক্যামেরার সুইচ অন করে দিল। সুইম স্টেপের দিকে যেতে ইশারা করল। পেছনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছে ভিকি। কেরির মতো করে হাত নেড়ে নেড়ে প্র্যাকটিস করছে। হেলে দুলে এক এক করে বোটের একেবারে কিনারে চলে গেল লায়নগুলো। সুইম স্টেপ থেকে ঝাঁপ দিল সাগরে। ভেসে উঠল বোটের পেছন দিয়ে। 2 হাত তুলে এগিয়ে আসা তিমিগুলোকে দেখালো কেরি। যেতে ইশারা করল। কয়েকবার ডেকে উঠল লায়নগুলো, তারপর ডাইভ দিয়ে চলে গেল পানির নিচে। এক ডুবে কতক্ষণ থাকতে পারে জানতে চাইল ভিকি। 10 মিনিট, কেরি বলল। তিমির চেয়ে কম, তবে ঘন ঘন ডুব দিতে পারে। এক ডুবে 600-700 ফুট নিচেও চলে যেতে পারবে। মানুষ ডাইভিং স্যুট পরেও এত নিচে নামতে পারে না। না, পারে না। আরও একটা সুবিধে আছে ওদের, যত নিচেই নামুক উঠে আসার সময় দেহ ডিকম্প্রেস করতে হয় না, ব্লেন্ড কিংবা এম্বোলিজমের শিকার হতে হয় না। ফ্লাইং ব্রিজ থেকে বিগ জিজ্ঞেস করল, ওগুলোর পিছে যেতে হবে? না, জবাব দিল কেরি। আমরা এখানেই থাকব। পেছনে গেলে তিমিগুলো সতর্ক হয়ে যাবে, স্বাভাবিক ছবি পাবো না। ইঞ্জিন বন্ধ করে দিন, শব্দ থেমে যাক। তিমিগুলো পুরোপুরি স্বাভাবিক থাকুক। লায়নগুলোকে নিয়ে চিন্তা নেই, আমরা কোথায় আছি ওরা জানে। সময় মতো নিজেরাই খুঁজে বের করে নেবে। ফিরে আসবেই এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? ভিকি জিজ্ঞেস করল। সব সময় এসেছে। ভিকির দিকে তাকিয়ে হাসল কেরি। কখনো ভুল করেনি। গাল চুলকালো ভিকি। উসখুস করে শেষে বলেই ফেলল, তিমির গান শুনতে খুব ইচ্ছে করছে। একবার থেমে তো সবাইকে নাজেহাল করলাম, আর পানিতে নামাটা
ঠিক হবে না আমার, তাই না আন্টি? ভিকির কথা কানে গেল রানার। মুচকি হাসল। রান্নাঘরের ক্যাবিনেট থেকে একটা গ্লাস নিয়ে এলো। হাত নেড়ে ডাকলো ভিকিকে, এসো আমার সঙ্গে, দেখি তোমাকে তিমির গান শোনানো যায় কি না। ভিকিকে নিচের ফরওয়ার্ড কেবিনে নিয়ে এলো রানা। মেঝেতে বিছানো কার্পেটের একটা কোণার কিছুটা তুলে গুটিয়ে রাখলো। সেজদার ভঙ্গিতে উপুড় হয়ে কান ঠেকালো ফাইবার গ্লাসে তৈরি ডেকে। ভিকিকেও কান ঠেকাতে ইশারা করলো। রানার মতো করে কান ঠেকালো ভিকি। কিছু শুনছো? জিজ্ঞেস করলো রানা। পানি, ভিকি বলল। খোলের গায়ে বাড়ি মারার ছল ছলাৎ শব্দ। হঠাৎ চোখ বড় বড় হয়ে গেল ওর। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, তবে খুব দুর্বল শব্দ। বাড়ানোর ব্যবস্থা করছি। হাতের গ্লাসটা উল্টো করে মেঝেতে বসিয়ে দিল রানা। এখানে কান রাখো। গ্লাসের উপুড় হয়ে থাকা পেছন দিকটা দেখালো। ভিকি কান ঠেকালো। রানা জিজ্ঞেস করলো, স্পষ্ট হয়েছে? হাসি ফুটল ভিকির মুখে। অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছে। পাখির কিচিরমিচির ও হালকা শীষের মিশ্রণ। খুব ভালো লাগছে। ওই প্রকাণ্ড সামুদ্রিক প্রাণীগুলোর গান, ডাক কিংবা ভাষা, যাই হোক না কেন। দারুণ। ভিকির হাসিটা একান ওকান ছড়িয়ে গেল। আঙ্কেল, আপনি সঙ্গে না থাকলে এখানে আসার মজাটাই মাটি হতো আমার। শুনলে তো, চলো এবার বেরোনো যাক, তিমিগুলোকে দেখি। ভিকিকে নিয়ে উপরে উঠে এলো রানা। পূব দিকে 100-2 গজ সরে গেছে তিমিরা, বোটটাকে এড়ানোর জন্য। দূর দিয়ে পার হয়ে যেতে চায়। কেবিনে ঢুকে কুলার খুলল রানা। মিসেস মেলভিলের বানিয়ে দেয়া খাবারগুলোর সদ্গতি করার সময় এসেছে। ভিকিকে ডাক দিল ও। প্রথম সি লায়নটা ফিরে এলো আধ ঘন্টা পর। পেছনের ডেকে বসে খাচ্ছে সবাই। এ সময় ওটার ডাক শুনে পেছন ফিরে তাকালো ওরা। একটা উঁচু ঢেউয়ের চূড়া থেকে সুইম স্টেপে উঠতে দেখলো লায়নটাকে। হ্যালো মেট, স্বাগত জানালো কেরি। রানা জিজ্ঞেস করলো, বোঝেন কি করে কোনটাকে? 3 বছর ধরে দিন রাত ওদের সঙ্গে কাটালে আপনিও বুঝতেন। পেছনের লম্বা ফ্লিপারের ওপর ভর করে দেহটাকে উঁচু করলো লায়নটা। ট্রান্সজামে উঠল। ক্যামেরা আর হার্নেস খুলে নিল কেরি। উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করতে করতে এপাশ ওপাশ মাথা নাড়তে লাগলো লায়নটা। কি বলে? ভিকি জানতে চাইল। যা দেখে এলো আমাদের জানাচ্ছে, কেরি বলল। স্কুল থেকে ফিরে বাচ্চা মেয়ে সারাদিনের ঘটনা যেমন মাকে জানায়। ক্যামেরাটা উঁচু করে ধরল কেরি। বাড়ি ফেরার পথে টেপটা দেখব, বাকিগুলোও আসুক। সবগুলো টেপ একসঙ্গেই দেখা যাবে। ভিকির দিকে তাকালো ও। ভিকি, মেটকে কয়েকটা মাছ এনে দাও না, আমি ততক্ষণে ক্যামেরাটা মুছে নতুন টেপ ভরে ফেলি। আফটার ডেকের একটা হ্যাচ খুলে ফেলল ভিকি। মাছ ভর্তি বালতি তুলে এনে একটা মাছ ঝুলিয়ে ধরল লায়নটার মুখের কাছে। আস্তে গলা বাড়িয়ে দিয়ে মাছটা নিল মেট। লম্বা শ্বাস টেনে যেন গন্ধ নিল খাবারের। তারপর খেতে শুরু করলো। 10 মিনিট পর ফিরে এলো সুজি। আরো কয়েক মিনিট পর এলো রিটি। দুটোকেই মাছ খাওয়ালো ভিকি। হেলে দুলে ডেকের পেছনে আগের জায়গায় গিয়ে শুয়ে পড়লো মেটের গা ঘেঁষে। রোদে পিঠ দিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ল সি লায়নগুলো। কেরি ঘড়ি দেখল। রানা লক্ষ্য করলো গত 5 মিনিটে এবার নিয়ে 10 বার ঘড়ি দেখেছে ও। কপালে হাত রেখে রোদ আড়াল করে সাগরের শান্ত পানির দিকে তাকালো কেরি। গলা বাড়িয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে দেখলো কোথাও কোনো নড়াচড়া আছে কি না। আপনি বলেছেন ডোবাডুবি করতে দিলে সারাদিনই পানিতে কাটিয়ে দিতে পারবে ওরা, রানা বলল। পারবে, তবে করবে না আজকে অন্তত, ওই হোয়াইট শার্টটা ভয় দেখানোর পর। কেরি আবার ঘড়ি দেখল। কাজে বেরোলে 2 ঘন্টার বেশি কখনো পানিতে থাকে না। 1 ঘন্টার মধ্যেও ফিরে আসার ট্রেনিং দেওয়া হয়েছে। তাছাড়া আরও একটা কারণে পানিতে বেশিক্ষণ থাকতে চায় না ওরা। কাজ করলে অতিরিক্ত খিদে পায় ওদের। খাবার না পেলে দ্রুত ক্লান্ত হয়ে যায়, খাওয়ার জন্য ফিরে আসে। ভ্রুকুটি করল ও। বিশেষ করে বার্কি, সবচেয়ে অলস ওটা, কিন্তু অতিরিক্ত দেরি করছে আজ। হয়তো ফেরার কথা ভুলে গেছে, রানা বলল। কিংবা তিমিদের সঙ্গে থাকতে ভালো লাগছে। মাথা নাড়ল কেরি। এতটা শিওর হচ্ছেন কেন? বুঝতে পারছি না। হয়তো ওগুলো আমার পোষা প্রাণী। ক্ষুব্ধ শোনালো কেরির কণ্ঠ।
তাড়াতাড়ি হাত তুলল রানা। সরি। বিনকিউলার আছে ব্রিজে, বাড়তিও আছে কেবিনে। ফ্লাইং ব্রিজে উঠে গেল কেরি। পেছন পেছন রানাও উঠল। লায়নটাকে খুঁজতে যাবেন? দরকার নেই, ও জানে আমরা কোথায় আছি। ফিরে না আসা পর্যন্ত এখান থেকে নড়ব না। যদি আদৌ ফেরে। কথাটা কেরিকে শোনালো না, মনে মনে বলল রানা। সমুদ্রতলের বালিতে ঢাকা ঢালের ওপর দিয়ে শিকারের খোঁজে গভীর পানির দিকে এগিয়ে চলেছে দানবটা। মাথার ভিতর বসানো ঝিল্লি নতুন শব্দের অস্তিত্ব খুঁজে পেয়েছে। অপরিচিত উঁচু মাত্রার শব্দ, অনেক দূরে। শব্দ লক্ষ্য করে ছুটে চলেছে ওটা। যতই এগোচ্ছে জোরালো হচ্ছে শব্দ। অবশেষে পানির সবুজে ধূসর রং যখন পরিষ্কার নীলে রূপ নিল, শব্দের উৎসের সন্ধান মিলল। এত বড় প্রাণী এর আগে আর দেখেনি দানবটা। দেখেই বুঝে নিল ওগুলোর উপর হামলা চালানো সম্ভব নয়, অতিরিক্ত বড়। মস্ত দেহ মাখিয়ে খুব সহজ ভঙ্গিতে সাঁতরে চলেছে, নির্ভীক রাজকীয় ভঙ্গিতে। এত বড় প্রাণী শিকার করা যাবে না। ঘুরতে যাচ্ছিল দানবটা। এ সময় চোখে পড়ল ছোট আকারের প্রাণীগুলোকে। বড় বড় প্রাণীগুলোর আশপাশে ঘোরাফেরা করছে, তুলনায় অনেক ছোট, তবে গতি খুব দ্রুত, শিকার হিসেবে উপযুক্ত। আরো কিছু দূর এগিয়ে বড় প্রাণীগুলোর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে অপেক্ষা করতে লাগলো দানবটা। ছোট প্রাণীগুলোর একটা খুব কাছে চলে এলো। পেছন থেকে ধরার চেষ্টা করলো দানবটা, কিন্তু ওর মতলব টের পেয়েই দ্রুত ছুটে পালালো ছোট প্রাণীটা। মুহূর্তে নাগালের বাইরে চলে গেল। পিছনে পড়ে গেল দানবটা। চোখের আড়ালে চলে গেল ছোট শিকার। পেছনে রেখে গেল শব্দের ট্রেইল। পানিতে চুপচাপ ভেসে রইল দানবটা। সাদা চোখ জ্বলছে, নিচের অসীম নীল অন্ধকারের দিকে তাকিয়ে আছে, শিকার উঠে আসার অপেক্ষায়। আচমকা পানির চাপ চমকে দিল ওটাকে। ওপর দিকে তাকিয়ে দেখল নীলের পটভূমিতে ওপরে আলোর দিকে কোনাকুনি উঠে যাচ্ছে কালো একটা ঝিলিমিলি। ফিরে এসেছে ছোট প্রাণীগুলোর একটা। মুহূর্তে সতর্ক হয়ে গেল দানবটা। অ্যাড্রেনালিনের উৎপাদন বেড়ে গেল শিরায় শিরায়। ল্যাকটিক অ্যাসিড ছড়িয়ে পড়ল পেশিতে। যতটা সম্ভব অনড় হয়ে ভেসে রইল ওটা। আরেকটা প্রাণী পার হয়ে গেল। দানবটাকে দেখে গতি কমালেও থামল না। তাড়া করল না দানবটা। তাতে সাবধান হয়ে গিয়ে আগেরটার মতোই পালিয়ে যেতে পারে এটাও। সুযোগের অপেক্ষায় চুপ করে রইল। একই রকমের আরো একটা প্রাণীকে আসতে দেখল। ওটা কাছে এলো। দানবটাকে দেখে কৌতূহলী চোখে চারপাশে চক্কর দিতে লাগলো। এখনো চুপ করে রয়েছে দানবটা। ভাবখানা এমন, কাছে চলে এসো, ভয়ের কিচ্ছু নেই, আমি মরে গেছি। প্রাণীটা আস্তে আস্তে কাছে আসছে, ধীরে ধীরে মাথা নাড়ছে। এক সারি খুদে বুদবুদ বেরিয়ে গেল মুখ থেকে। অপেক্ষা করছে দানবটা, আরো অপেক্ষা। একসময় মস্তিষ্কের নিউরন কোষগুলো সিদ্ধান্ত নিল, সুযোগ এসে গেছে, কাজে লাগাও। বিদ্যুৎ গতিতে থাবা মারল দানবটা। নরম মাংসে বসে গেল ইস্পাতের নখ, শক্ত করে আঁকড়ে ধরল। দ্বিতীয় থাবাটাও সামনে ছুটে গেল। নখগুলো শিকারের মাংসে বসে গেল। পেছনে বাঁকা হয়ে গেল ছোট প্রাণীটা। মুখ হাঁ করে চিৎকার করতে চাইল। পানিতে শব্দ বেরোলো না। মুখ থেকে বেরোনো বাতাস বুদবুদের বিস্ফোরণ সৃষ্টি করলো শুধু। দেহটাকে বাঁকিয়ে চুরিয়ে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওপর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো শত্রুকে। দানবটা ভেবেছিল প্রাণীটা আক্রান্ত হয়ে রুখে দাঁড়াবে, কিন্তু তা না করে ওপরে উঠে পালাতে চাইছে। দানবটা বুঝে গেল এ প্রাণীটার দেহে শক্তি যাই থাকুক না কেন বড়ই ভীতু। তাছাড়া শত্রুর কবল থেকে নিজেকে রক্ষা করতেও জানে না। পাল্টা আঘাত আসবে না বুঝে এক থাবার নখ খুলে আনলো। তারপর গলায় বুকে আঘাত হানতে শুরু করলো শিকারের। অল্পক্ষণের মধ্যেই ধস্তাধস্তি বন্ধ হয়ে গেল প্রাণীটার। মাথাটা ঝুলে পড়ল। কাটা ক্ষতগুলো থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। খাওয়া শুরু করলো দানবটা। পুরো চর্বির আস্তরণে ঢাকা প্রাণীটার দেহ। পুষ্টিকর শক্তি উৎপাদক এই চর্বি। তাজা তেল, চর্বি ও রক্তের গন্ধে হাজির হতে শুরু করেছে অন্যান্য মাংসাশী প্রাণীরা। তাদের কোনো কোনোটা বেশ বড়। গোগ্রাসে গিলে চলল দানবটা। প্রচুর মাংস। মাংসের ছোটখাটো টুকরো ছুটে যাচ্ছে মুখ থেকে।
চোখের পলকে লুফে নিচ্ছে চারপাশে ভিড় করে থাকা মাংসাশী প্রাণীর দল। শিকারের গায়ে একটা শক্ত অখাদ্য জিনিস বাঁধা। টেনে ছিঁড়ে সেটাকে গা থেকে খুলে ফেলে দিল দানবটা। নিচে না পড়ে জিনিসটা উঠে গেল ওপরের দিকে। যাক। অন্ধকারের আর কত দেরি? কেরি জিজ্ঞেস করল। বোটের কিনারে বসে অন্যমনস্ক ভঙ্গিতে তিনটে সি লায়নের মাথায় হাত বুলাচ্ছে। দিন শেষের সূর্য লম্বা ছায়া ফেলেছে সাগরের পানিতে। কেরি ফিরে তাকালো। ওর চেহারাতেও যেন সেই ছায়া দেখতে পেল রানা। চোখে মুখে উদ্বেগ আর বেদনার ছাপ। 1 ঘন্টা, রানা জবাব দিল। তবে আপনি চাইলে সারা রাত বোট নিয়ে এখানে অপেক্ষা করতে পারি আমরা। কি বলেন বিগ? নীরবে মাথা ঝাঁকালো বিগ। না, মোলায়েম স্বরে কেরি বলল। সারা রাত থাকার দরকার নেই। গত 2 ঘন্টায় তেমন কথা বলেনি ওরা। সাগরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ লাল করে ফেলেছে কেরি। 3টে সি লায়নকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে ভিকি। ওদের খাওয়াতে চেয়েছে, কিন্তু সাড়া দেয়নি ওগুলো। কিছু একটা গোলমাল হয়েছে, বুঝে গেছে যেন। কি ঘটেছে মোটামুটি আন্দাজ করতে পারছে রানা, কিন্তু কেরিকে বলেনি। শুধু শুধু কেরির দুঃখ আরো বাড়াতে চায়নি। উঠে দাঁড়ালো ও, পশ্চিমে তাকালো। ব্লক আইল্যান্ড অস্পষ্টভাবে চোখে পড়ছে। ইঞ্জিন বন্ধ থাকলেও নোঙর না ফেলাতে ঢেউয়ের ধাক্কাতেই প্রায় 2 মাইল সরে এসেছে বোট। ইঞ্জিন স্টার্ট দিল বিগ। কেরি বলল, ওই সাদা হাঙরটার কাজ না তো? রানা থমকে গেল। খোলা সাগরে বোট থেকে দূরে কোনো ক্লান্ত সি লায়ন একটা খ্যাপা হাঙরের খপ্পরে পড়ে প্রাণ হারানোটা স্বাভাবিক, কিন্তু কেন যেন মেনে নিতে পারছে না। কেরির কথায় মাথা ঝাঁকালো। হতে পারে। ভিকি ও কেরিকে নিয়ে রানা কেবিনে ঢুকলো। স্টার্টার বাটন টিপে দিয়ে সুইচ অন করলো ও। জ্বলে উঠল বোটের রানিং লাইটগুলো। হাত উঁচু করে মাথার উপরের ছাতে থাবা দিয়ে বিগকে ইঙ্গিতে বোঝালো, বোট চালান। লায়নগুলো কি তুলে এনেছে দেখা যাক, কেরি বলল। চলুন টেপগুলো চালিয়ে দেখি। বোটের মুখ পশ্চিমে ঘোরালো বিগ। বাক্স থেকে একটা ভিডিও মনিটর বের করলো কেরি। কেবিনের টেবিলে এনে রাখলো। সুইচ অন করলো। ভিসিআর এর সঙ্গে সংযোগ করে দিল। একটা টেপ ভরলো ভিসিআরে। রিওয়াইন্ড বাটন টিপে ফিতেটাকে শুরুতে নিয়ে এলো। তারপর প্লে টিপে দিল। তাকিয়ে আছে রানা ও ভিকি। ফাস্ট ফরওয়ার্ড বাটনটা টিপে ধরে রাখলো কেরি। টেপের শুরুতে মিনিট 2 শুধু নীল সমুদ্র ছাড়া আর কিছুই নেই। প্রথম তিমিটা মনিটরে ফুটতে বোতাম থেকে আঙুল সরিয়ে নিল ও। এত ছোট লাগছে কেন তিমিটাকে? ভিকির প্রশ্ন। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা হয়েছে তাই, কেরি বলল। ওদের চোখের সামনে বড় হতে থাকলো তিমিটা। ফ্রেম ভরে গেল। এটা কত দূর থেকে তোলা জানতে চাইলো ভিকি। 60-70 ফুট। ছবিটা বড় হচ্ছে। কাছে যাচ্ছে ক্যামেরা। তিমির পাশ দিয়ে চলে যাচ্ছে লেন্স। ধূসর দেহ, মস্ত ডানা, তারপর মাথা। চোখটা দেখা মাত্র পজ বাটনটা টিপে দিল কেরি। স্থির হয়ে গেল ছবি। চোখটা দেখো, ভিকিকে কেরি বলল। বুদ্ধিমান প্রাণী বোঝা যাচ্ছে না? হাঙরের চোখের চেয়ে আলাদা, ভিকি বলল। এতটুকু বুঝতে পারছি। অনেক বেশি ঝকঝকে, গভীরতাও বেশি, বোঝানোর চেষ্টা করলো কেরি। হাসি ফোটালো মুখে। লায়নগুলোকে হারানোর বেদনা ভুলে থাকার চেষ্টা করছে যেন। কেন জানো? হামব্যাকের মগজটা বাস্কেটবলের সমান। বলা হয়ে থাকে চোখ হলো মনের আয়না। ওই চোখের মধ্যে তিমির মনের অনেকখানি দেখতে পাচ্ছি আমি। আবার প্লে বাটন টিপে দিল ও। নড়তে শুরু করেছে ছবি। সমস্ত অ্যাঙ্গেল থেকে তিমিটার ছবি উঠেছে। বোঝা যাচ্ছে ওটার চারপাশ দিয়ে ঘুরেছে লায়নটা। ওটার সঙ্গে খেলা করেছে। ওটার চলার পথে রেখে যাওয়া জলস্রোতে সওয়ার হয়ে গিয়েছে। সি লায়নটাকে দেখে অস্বাভাবিক কিছু করেনি তিমিটা। গতিপথ বদলানোর চেষ্টা করেনি। আচরণের পরিবর্তন হয়নি। আবার ফাস্ট ফরওয়ার্ড বাটন টিপে টেপের 10-15 মিনিট দ্রুত পার করে দিল কেরি। তারপর হাত সরিয়ে আনলো। মনিটরের পর্দায় ফোটা ছবির ওপরের লম্বা ঝিরঝিরে সাদা লাইন দুটো মিলিয়ে গেল। সমস্ত দেহের পেশিতে ঢেউ ছড়িয়ে দিয়ে যেন পানির গভীরে ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিমিটা। স্লো বাটন টিপল কেরি।
মন্থর হয়ে গেল ছবির গতি। অন্ধকার পানিতে চলে যাওয়ায় ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে ছবি। তিমিটাকে অনুসরণ করে অন্ধকার পানিতে ডুব দিয়েছে লায়নটা। ঘন নীল অন্ধকারে তিমিটাকে কালো একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে এখন। ঠিক তখনই আচমকা ঘুরে গিয়ে ওপর দিকে উঠে গেল ক্যামেরার চোখ। বহু ওপরে সমুদ্র সমতলের আলো এসে যেন ঝাঁপিয়ে পড়ল লেন্সের ওপর। নামা বন্ধ করেছে, কেরি বলল। আমার অনুমান 500 ফুট নিচে নামার পর। শেষ হয়ে গেল টেপটা। ক্যাসেটটা বের করে নিয়ে আরেকটা ক্যাসেট ঢোকালো ও। এই ক্যাসেটে ছবি তুলে এনেছে যে লায়ন, সেটা বড় একটা মাদি তিমির পিছু নিয়েছিল। ছবি যখন বড় আর স্পষ্ট হলো, হঠাৎ চেঁচিয়ে উঠল ভিকি, দেখুন দেখুন, একটা ছানা। ছানা হলেও যার তার ছানা নয়, তিমির ছানা। 20 ফুট লম্বা, হামব্যাক মায়ের বাঁ বুকের পাশে মস্ত ডানার নিচে নিরাপদ আশ্রয় থেকে এগোচ্ছে। ঠিক ওই ডানাটার কাছেই থাকে হামব্যাকের ছানারা, কেরি বলল। কেন জানতে চাইল ভিকি। সেটা এখনো রহস্য। দেখো বাচ্চাটা কি করে। ভিকি তাকিয়ে আছে, বিস্মিত হয়ে দেখছে মা যা করছে ছানাটাও তাই করছে। সামান্যতম এদিক ওদিক নেই। মা যখন ওপরে উঠে দম নিচ্ছে সেও নিচ্ছে। মা যখন ডুব দিচ্ছে অবিকল একই ভঙ্গিতে সেও ডুব দিচ্ছে। মা যখন একপাশে কাত হয়ে যাচ্ছে লায়নটার দিকে চোখ ফেরানোর জন্য, সেও একইভাবে কাত হয়ে লায়নটাকে দেখছে। তিমিটার তাকানোটা দেখেছ? ভিকিকে প্রশ্ন করল কেরি। ছানাকে নিরাপদে রাখার, তাকে রক্ষা করার কথা মুহূর্তের জন্যও ভুলে যাচ্ছে না মা। আশেপাশে কোনো বড় হাঙর দেখা গেলে ছানাটাকে বুকের আরো কাছে নিয়ে যেত ও, উদ্বিগ্ন হয়ে পড়ত। হয়তো ছানাকে নিয়ে ডুবে যেত গভীর পানিতে। তার মানে তিমিটা উদ্বিগ্ন বা শঙ্কিত নয়, হাঙর দেখেনি। সি লায়নটাকে দেখেছে, কিন্তু ওটাকে নিয়ে তার দুশ্চিন্তা নেই। পানির কয়েক ফুট নিচে থেকে ছানাটাকে নিয়ে স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে। সন্দেহ করার মতো কিছু নেই, কেরি বলল। ফাস্ট ফরওয়ার্ড টিপে ধরে দ্রুত টেনে নিয়ে চলল টেপটা। নতুন কিছুই পাওয়া গেল না আর। তৃতীয় ক্যাসেটটা মেশিনে ভরে প্রথম মিনিট দুয়েক ফাস্ট ফরওয়ার্ড টিপে দ্রুত পার করে দিল ও। হেসে বলল, এটা রিটির। কি করে বুঝলেন? ভিকি জানতে চাইল। ওর মুরগির কোল যে। স্ক্রিনের দিকে আঙুল তুলল কেরি। একটা তিমির পেছনে লেগেছিল। তিমিটা যেই লেজ উঁচু করে পানিতে ফেলেছে, ভয় পেয়ে ছিটকে সরে এসেছে রিটি। সাগরের নীল পানি দেখা গেল কিছুক্ষণ, তারপর আবার আরেকটা তিমির দিকে ঘুরল ক্যামেরার চোখ। তিমিরা যে ওকে খেয়ে ফেলবে না বুঝতে অনেক সময় লেগেছে রিটির। ক্ষিপ্রতাও কম। বার্কির ক্ষিপ্রতাও কি কম ছিল? রানা জিজ্ঞেস করল। কেরিকে মনে করিয়ে দিয়ে দুঃখ দিতে চাইনিও, কিন্তু সি লায়নটার নিখোঁজ হওয়ার রহস্য ভেদ করতে হলে তথ্যগুলো ওর জানা দরকার। কেরি দীর্ঘশ্বাস চাপল। ওই যে বললাম, অলস। আরো একটা বদভ্যাস আছে, মানে ছিল, অতি কৌতূহল। নতুন কিছু দেখলে ওটা কি দেখা চাই, না দেখে যেন শান্তি নেই। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো রানা। মনিটরের দিকে চোখ। রিটির তুলে আনা ছবি এক তিমি থেকে আরেক তিমির উপর ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটা ভালো ক্লোজ আপ রয়েছে। বহুবার ভয় পেয়েছে রিটি। ঝটকা দিয়ে ঘুরে যাওয়া ক্যামেরার চোখ, ঝাপসা নীল পানি, পানির উপরে উঠে আসার পর তীব্র আলো, আবার পানিতে ডুব দেওয়ার আগের মুহূর্তে ঢেউয়ের ঝিলিমিলি। এসব হলো ভয় পাওয়ার লক্ষণ, ব্যাখ্যা করে বোঝালো কেরি। টেপের শেষ কয়েকটা মিনিট কোনো প্রাণীর ছবি দেখা গেল না, শুধুই নীল পানি। রানার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল কেরি, হঠাৎ চিৎকার করে উঠল ভিকি, দেখুন দেখুন। স্ক্রিনের দিকে ফিরল কেরি। কি? পেছনে টানুন। টেপটা পেছন দিকে টেনে নিতে লাগলো কেরি। কয়েক সেকেন্ড পর পলকের জন্য চোখে পড়ল জিনিসটা। স্ক্রিনে আঙুল রেখে ভিকি দেখালো, অস্পষ্ট ঝাপসা ঘোলাটে একটা জিনিস। স্ক্রিনের ডান পাশে, ওপর দিকে। আরও পেছনে সরে গিয়ে ফার্স্ট ব্যাকওয়ার্ড থেকে আঙুল সরিয়ে নিল কেরি। সামনে এগোতে থাকলো টেপটি আবার। ঠিকমতো নজর রাখাতে এবার চোখে পড়ল একটা আকৃতি। দেখা দিয়েই সরে গেল। তারপর লেন্সটা কাঁপতে কাঁপতে দ্রুত উঠে যেতে থাকলো উপরে। কি ওটা?
কনুয়ে ভর রেখে মনিটরের দিকে চোখ নিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে রানা। কেরি বলল, জানি না, তবে যাই হোক প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছিল রিটিকে। বেচারা কত দ্রুত উপরে উঠে এসেছিল দেখলেন? হঠাৎ বদলে গেল ইঞ্জিনের শব্দ, কমে গেল বোটের গতি। কি হলো? ককপিট থেকে বেরিয়ে দেখতে গেল রানা। ফ্লাইং ব্রিজের দিকে মুখ তুলে জিজ্ঞেস করল, কি? সামনে একটা লাল আলো মিটমিট করছে, বিগ জানালো। ইমার্জেন্সি ফ্ল্যাশারের মতো লাগছে। বোটের কিনারে গিয়ে রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে তাকালো রানা। অন্ধকার হয়ে এসেছে। পানির রং এখন ইস্পাতের কালো চাদরের মতো। সেই কালোর পটভূমিতে খুদে একটা লাল আলো 1 সেকেন্ড বিরতি দিয়ে জ্বলছে। ফিরে এসে একটা বোট হুক তুলে নিল ও। বিগকে জিনিসটার দিকে এগোতে বলে বুলওয়ারকে হাঁটু ঠেকিয়ে ঝুঁকে বসে অপেক্ষা করতে লাগলো। বোটের পাশ দিয়ে আলোটা পার হয়ে যাওয়ার সময় বোট হুক বাড়িয়ে দিল রানা। শক্ত কোনো কিছুতে লাগলো। হুক দিয়ে জিনিসটাকে আটকালো, তুলে আনলো ডেকে। ক্যামেরার হাউজিং, বিগকে জানালো ও। থ্রোটল ঠেলে আবার গতি বাড়িয়ে দিল বিগ। পেছনে পায়ের শব্দ শুনে ফিরে তাকালো রানা। বার্কির। এবার আর দীর্ঘশ্বাসটা চাপতে পারল না কেরি। হাউজিংটা কেবিনে নিয়ে এলো রানা। পানি মুছে টেবিলে রাখলো। হাউজিংটা অক্ষত রয়েছে, তবে হার্নেসটা কাটা। বিষণ্ণ নীরবতার মাঝে ক্যামেরা থেকে ক্যাসেটটা বের করে আনলো কেরি। ভিসিআরে ঢুকিয়ে আগেরগুলোর মতোই রিওয়াইন্ড করে প্লে টিপল। মিনিট দুয়েক নীল পানির পর প্রথম কয়েকটা মিনিট যা দেখা গেল প্রায় আগের 3টে টেপের মতোই। তিমির লং শট, ক্লোজ আপ, তিমির এগিয়ে চলা, তিমির ডাইভিং। কিছুক্ষণ ছবি তোলার পর পানির ওপর ভেসে উঠল ক্যামেরা। লেন্সের মুখ অর্ধেক ওপরে অর্ধেক পানিতে। ঢেউয়ের ওঠানামা দেখা যাচ্ছে। রোদ পথ ছিল ভারী হয়ে গেছে কেরির কণ্ঠ। বলেছিলাম না অলস। আবার পানিতে ডুব দিল ক্যামেরা। দুটো তিমিকে দেখা গেল দূর থেকে সরে যাচ্ছে। মোটামুটি 15 সেকেন্ড পর ওগুলোর পিছু নিল ক্যামেরা। তারপর ঘুরে গেল। নীল পানি ছাড়া আর কিছু নেই। কেরি জানালো হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু দেখুন, স্ক্রিনের ঠিক মাঝখানে কালো একটা বিন্দুর দিকে আঙুল তুলল ভিকি। আরেকটা লায়ন। ওকে অনুসরণ করে বোটে ফিরে আসছিল বার্কি, তাই না? মাথা ঝাঁকালো কেরি। মনে হয়। ছবি দেখে বোঝা গেল দ্রুত উপরে উঠেছিল বার্কি। হয়তো দম ফুরিয়ে গিয়েছিল। দম নিয়ে আবার ডুব দিয়েছিল। একটা মুহূর্ত ধীরে ধীরে সাঁতরানোর পর আচমকা মোড় নিয়ে ঘুরে গিয়েছিল আরেক দিকে। কিছু একটা নজরে পড়েছিল ওর, রানা বলল। কিন্তু সীমাহীন নীলের মাঝে কোনো প্রাণী ক্যামেরার নজরে আসেনি। গতি, দিক কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আলোর প্রতিসরণের কারণে সূর্যের আলোর রশ্মিগুলো পানিতে ঢোকার পর বেঁকে তেরসা হয়ে নেমে গেছে অন্ধকার গভীরতার দিকে। তারপর দেখা গেল অসংখ্য খুদে খুদে প্ল্যাঙ্কটন লেন্সের সামনে দিয়ে পার হওয়ার সময় ঝিকমিক ঝিকমিক করে জ্বলছে। কোনো কিছুকে ঘিরে চক্কর দিচ্ছিল বার্কি। কেরি বলল, তাহলে ওটাকে দেখতে পাচ্ছি না কেন? নিজেকেই যেন প্রশ্নটা করল রানা। কারণ ওটার ওপরে ছিল ও, আর ক্যামেরাটা বাঁধা ছিল ওর পিঠে। ক্যামেরার চোখ ওটার ওপর পড়েনি। কৌতূহলী হয়েছিল দেখে, ভয়ও কিন্তু পাইনি। হঠাৎ পেছনে ঝাঁকি খেল ক্যামেরা। সরে গেল চোখ। নীল পানি কালো ধোঁয়ার মতো জিনিসে ছেয়ে গেল। চিৎকার করে উঠল কেরি। 10 কি 15 সেকেন্ড প্রচন্ড রকম ঝাঁকি খেতে থাকলো ছবি। ডানে বাঁয়ে ওপরে নিচে। ক্যামেরার চোখের সামনে কালি ঢেলে দেয়া হলো যেন। পরিষ্কার হলো, আবার ঝাপসা। লেন্সের সামনে চকচক করে উঠল কি যেন। থামান্ত, রানা বলল। স্থির হয়ে গেছে কেরি। বরফের মতো জমে গেছে যেন। চোখ বড় বড়, হা করা মুখে হাত চাপা দেয়া। রানার কথা কানে ঢুকছে না যেন। তারপর হঠাৎ নড়ে উঠল। সামনে ঝুঁকে ফার্স্ট ব্যাকওয়ার্ড বোতাম টিপে ধরে রাখলো কয়েক সেকেন্ড। ছেড়ে দিতেই সামনে এগোলো আবার টেপ। চকচকে জিনিসটা লেন্সের এত কাছে ঠিকমতো ফোকাস হয়নি, তাই বোঝা গেল না কি ওটা। রানা হাত বাড়ালো। বোতাম টিপে এক ফ্রেম করে এগিয়ে ছবিটা দেখতে লাগলো। নিঃসন্দেহ হলো চকচকে জিনিসটা নখ, কিংবা নখের মতোই কোনো অস্ত্র।
আরো দাও পার্কি, বলল জন্টি গ্র্যাহাম। শূন্য গ্লাসটা বারের ওপর দিয়ে ঠেলে দিল বারটেন্ডারের দিকে। সেই সঙ্গে একটা $5 নোট। মেরে ফেলো আমাকে। তোমাকে মেরে ফেলে জেলে যাব নাকি? জবাব দিল বারটেন্ডার পার্কার। অনেক হয়েছে, এবার বাড়ি যাও। বাড়ি যাব মানে? অ্যাস্ট্রের পাশে রাখা নোটগুলো দেখালো জন্টি। অর্ধেক টাকাও তো খরচ হয়নি এখনো। ওই দেখো, ডিনার খেতে লোক আসতে শুরু করেছে। তোমার গপ্প শোনার আর সময় নেই আমার। দয়া করে এখন ওঠো, বাড়ি যাও, রেহাই দাও আমাকে। টুলের ওপর বসেই শরীরটাকে ঘুরিয়ে ফেলে ভোঁতা দৃষ্টিতে সারা ঘরে চোখ বোলালো জন্টি। ডাইনিং রুমে লাইন দিয়ে আছে মানুষ, টেবিল খালি হওয়ার অপেক্ষায়। কখন এলো ওরা? ঘড়ি দেখলো ও। ক্রাইস্ট, এসেছে যে 3 ঘন্টা হয়ে গেছে। তার দুই পাশেও লোক বসে থাকতে দেখল। চিংড়ির খাঁচা তুলতে গিয়ে সাগরে যে দানব দেখেছে, পার্কারকে বলেছিল। লোকগুলো কি শুনেছে? শুনলে শুনুকগে, জাহান্নামে যাক সব। মনে মনে গালি দিল। কি, ওঠো, যাও। আবার বলল বারটেন্ডার। না, যাব না। মুখ খিস্তি করে গালি দিল জন্টি। বিনে পয়সায় তো আর খাচ্ছি না, বলে আবার গালি দিল। আর সহ্য করল না পার্কার। বার ঘুরে এসে একটানে টুল থেকে তুলে দাঁড় করালো জন্টিকে। বারে রাখা নোটগুলো তুলে ওর প্যান্টের পেছনের পকেটে গুঁজে দিল। তারপর টানতে টানতে নিয়ে চলল দরজার দিকে। মাথা ঠিক হলে আবার এসো, পার্কার বলল। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাও পাগলের ডাক্তারের কাছে। তোমার ওই দানবের গল্প ডাক্তারকে গিয়ে শোনাও। দরজার বাইরে জন্টিকে ঠেলে দিল ও। পেছনে দরজার পাল্লা বন্ধ হবার আগে পার্কারের কথা কানে এলো জন্টির। উপস্থিত কাস্টমারদের বলছে, সরি ফক্স। রাস্তায় দাঁড়িয়ে আছে জন্টি, হতভম্ব, মৃদু টলছে। এভাবে ওকে বের করে দেবে পার্কার ভাবতে পারেনি। একটা গাড়ি থেকে এক দম্পতিকে বেরোতে দেখল। ওর টালমাটাল অবস্থা দেখে অনেকটা দূর দিয়ে ঘুরে এগুলো রেস্টুরেন্টের দরজার দিকে। পা বাড়াতে গিয়ে পড়ে যাচ্ছিল জন্টি। দেয়াল ধরে সামলালো, তারপর রাস্তা ধরে এগোলো। প্রতিটি পা ফেলার আগে কোথায় ফেলছে ভালো মতো দেখে নিচ্ছে। তার কথা বিশ্বাস করেনি পার্কার। পাগলের ডাক্তারের কাছে যেতে বলেছে ভেবে তেতো হয়ে গেল জন্টির মন। কিন্তু মিথ্যে বলেনি ও। সত্যিই দানব দেখেছে, স্পষ্ট দিনের আলোয়। তোমার রানা আঙ্কেল আর ডক্টর কিনের সঙ্গে গেলে পারতে। ওয়েলার বোটটার বাউ লাইন ধরে রেখেছে বিগ। ডক্টর কিনের তৈরি হতে আর আধ ঘন্টা লাগবে, বড় জোর 11:30। না বাবা, ইঞ্জিন স্টার্ট দিল ভিকি। স্টিয়ারিং কনসোলের নিচে ওর ক্যামেরাটা রাখলো। না বাবা, আগে না গেলে ভালো জায়গা পাবো না। তোমার তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে ডেটিংয়ে যাচ্ছ, দেরি হলেই সর্বনাশ। বিগ হাসল। ভ্রুকুটি করলো ভিকি। বাবা, ওকে ওকে, সরি। শোনো, যেখানে নোংর ফেলতে বলেছি ঠিক সেখানে ফেলবে। বোটে 2টো লাইফ জ্যাকেট রইল। আর বহুবার তো বলেছ, এক কথা আর কত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হাতের দড়িটা বোটের ভেতর ছুঁড়ে দিল বিগ। গিয়ার দিল ভিকি। হুইল ঘুরিয়ে ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো ডক থেকে। মনে রেখো, চেঁচিয়ে বলল বিগ, পথে কোথাও থামা চলবে না, কোনো কিছুর জন্যই না। যাই চোখে পড়ুক না কেন, সাগরে একটা ভয়ানক জিনিস আছে, কথাটা ভুলো না। ভুলবো না, হাত নেড়ে চিৎকার করে জবাব দিল ভিকি। দেখা হবে। বোটের নাক ঘোরালো। চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল বিগ। ছেলেটাকে একা যেতে দেয়াটা কি ঠিক হলো? তবে আগে আগে যেতে না দিলে ভালো জায়গা পাবে না, এটাও ঠিক। ব্লেসিং অফ দ্য ফ্লিটের অনুষ্ঠান শুরু হতে আর বেশি দেরি নেই। ওয়াটারবোরোতে যাওয়ার চ্যানেলটা খুব ভালো মতো চিহ্নিত করা রয়েছে। ভিকি পথ হারাবে না, কিন্তু ডুবো পাথরের ছড়াছড়ি, একটু অসাবধান হলেই বোটের তলায় লেগে যেতে পারে। ইঞ্জিনেও সমস্যা নেই, থাকতে দেয় না বিগ। কিন্তু তারপরেও এই আউটবোর্ড ইঞ্জিনগুলোকে বিশ্বাস করে না ও। যখন তখন কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যেতে পারে। গত 3 দিন একটানা খারাপ ছিল আবহাওয়া। উত্তর পূর্ব দিক থেকে ধেয়ে এসেছে ঝোড়ো হাওয়া।
বয়ে গেছে 15 থেকে 20 নট গতিতে, বাড়তে বাড়তে কখনো কখনো 40-এ উঠেছিল। বোট নিয়ে হাঙর কিংবা তিমি খুঁজতে বেরোনো হয়নি। জরুরি প্রয়োজনে শুধু ওয়াটার বোরোতে গেছে কয়েকবার বিগ। বাড়িতে আটকে থাকতে আর ভালো লাগছিল না ভিকির। সঙ্গে যেতে আবদার ধরেছে, না নিয়ে পারেনি বিগ। আজ চনমনে রোদ উঠেছে, আবহাওয়াও ভালো, ব্লেসিং উৎসব জমবে। সকাল থেকেই তাই বেরোনোর জন্য অস্থির হয়েছিল ভিকি। ব্লেসিং অব দ্য ফ্লিট নিয়ে বিগের কোনো মাথা ব্যথা নেই। তবে মিস্টার রানা ও ডক্টর কিন যাবেন অবশ্যই। এত কাছে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, ঢু দেওয়ার সুযোগ হারাতে চান না, জানিয়েছেন বিগকে। ভিকির বোটটা যতক্ষণ দেখা যায় তাকিয়ে রইল বিগ। তারপর ঘুরে দাঁড়ালো, গম্ভীর হয়ে আছে। একটা কথা কোনো মতেই তাড়াতে পারছে না মন থেকে। ছেলেটাকে একা যেতে দেয়াটা কি ঠিক হলো? সাগরের রহস্যময় খুনিটা এখন কোথায় কে জানে। সি লায়নটা খুন হওয়ার পরদিন ভিডিও টেপটা নিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল রানা। ম্যাককুইনকে দেখিয়েছিল। সাগরের ওই খুনে প্রাণীটা কি তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্লেসিং উৎসব মুলতুবি রাখা যায় কি না ভেবে দেখতে অনুরোধ করেছিল। অনুরোধ রক্ষা তো দূরের কথা, ম্যাককুইনের রূঢ় জবাব শুনতে হয়েছে। বাদ দিন তো মিস্টার রানা, গ্রীষ্মের এত বড় একটা সামাজিক উৎসব মাত্র 2 সেকেন্ডের একটা অর্থহীন ভিডিও ছবি দেখে মুলতুবি রাখতে পারি না আমি। ওই মাতালটাও অবশ্য এরকম আষাঢ়ে গপ্পই শুনিয়েছে। কোন মাতাল জানতে চেয়েছে রানা। আরে ওই যে ওটা, জন্টি গ্রাহাম। গতরাতে বারে বসে গলা পর্যন্ত গিলেছে, বারটেন্ডারের কাছে গল্প করছিল সাগরে নাকি দানব দেখেছে ও। মদ খেয়ে এতটাই মাতলামি শুরু করেছিল, ঘাড় ধরে তাকে বের করে দিতে বাধ্য হয়েছিল বারম্যান। গুজব ছড়িয়ে উৎসব পণ্ড করবে, টুরিস্টদের ভয় দেখাবে, তাই ধরে এনে হাজতে ভরে রেখেছি। জন্টি এখানে? অনুরোধের সুরে বলল রানা। আমি একটু কথা বলতে পারি? না, ব্লেসিং শেষ হওয়ার আগে সম্ভব না। টেপটা আর কাউকে দেখিয়েছেন? না। গুড, তাহলে আগামী কয়েকদিনের জন্য এটা আমার কাছেই থাক। আমি আপনার কথায় গুরুত্ব দিচ্ছি না তা ভাববেন না প্লিজ। তবে ব্লেসিং এর আগে আমি কিছুই করতে পারবো না। ওটা শেষ হোক। পাগলামি করার জন্য পুরো গ্রীষ্মকালটাই তো পড়ে রয়েছে আমাদের হাতে। আপনার মতো এতটা নিশ্চিন্ত থাকতে পারলে খুশি হতাম আমি চিফ, রুক্ষ কণ্ঠে জবাব দিয়েছে রানা। বিগ আর ডক্টর কিনকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সাগরে যে রহস্যময় কিছু একটা রয়েছে, খুন করে বেড়াচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই আমাদের। আছে থাক না, ডাঙায় উঠে এসে তো আর টুরিস্টদের কামড়াতে শুরু করবে না। রানাকে গম্ভীর হয়ে যেতে দেখে রসিকতা করে বলেছেন ম্যাককুইন, হয়তো দেখা যাবে ব্লেসিং শেষ হতে হতে আপনা আপনি দোজখে চলে গেছে, যেখান থেকে ওটা এসেছে।